আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আবু সাইদের মৃত্যু রহস্য জানতে হলে আমাদের আবু সাইদের ডেড বডি আবার উঠিয়ে প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে। রংপুরের আবু সাইদের মৃত্যুটা আমাকে এখনো ভাবায়। এই ছেলেটিকে কারা হত্যা করেছিল, কিভাবে সে মারা গেল, তার মৃত্যুর আগের যে অঙ্গভঙ্গিগুলো আমার কাছে কিন্তু খুব শিল্পিত লেগেছে। কি শিল্পিত একটা মৃত্যু! সে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে এবং পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট দিয়ে গুলি করেছে। রাবার বুলেটে মৃতের ঝুঁকি কিন্তু অনেক কম। মৃতের ঝুঁকি কমানোর জন্যই এইসব মিছিল ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট ব্যবহার করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা এই স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলছে যে পুলিশ 15 মিটার দূর থেকে রাবার বুলেটের এই যে গুলি করেছিল। 15 মিটার, তার মানে প্রায় 48 ফিট। 15 মিটার হলো 15 গজের একটু বেশি, 16 গজের মতো প্রায়। তো এত দূর থেকে রাবার বুলেটের গুলি তার বুকে লেগেছে। তারপরের একটি ভিডিওতে পরবর্তীতে আমরা দেখি যে আবু সাইদের মাথার পেছনে ঠিক এই জায়গাটায়, বাম পাশের এই জায়গাটায় ক্ষত, এবং সেখান থেকে কিছুটা মানে রক্তাক্ত ক্ষত। তাহলে আবু সাইদের মৃত্যুটা কিভাবে হলো এটা নিয়ে আমরা কিন্তু পর্যাপ্ত মনোযোগ দেইনি। আমরা অনেক বেশি আগ্রহী ছিলাম আবু সাইদের মৃত্যুর রাজনীতিকরণ নিয়ে। শোনা যায় যে আবু সাইদ ইসলামী ছাত্র শিবিরের একজন ক্যাডার ছিলেন এবং অনেকেই বলেন যে এই মেটিকুলাসলি ডিজাইনড এই যে আন্দোলন, সরকার পতনের একটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের আন্দোলন, সেখানে আত্মাহুতি দেওয়ার জন্য আবু সাইদকে শিবির তৈরি করেছিল। এটা অসম্ভব কিছু নয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, এ ধরনের স্লোগান আমরা শিবিরের মুখে বহুবার শুনেছি। তো শিবির যদি কাউকে আন্দোলনের স্বার্থে আত্মাহুতি দেওয়ার জন্য তৈরি করে, করতেই পারে। সেই আলোচনায় আমি আজকে যাব না। আমি এই আবু সাইদের যখন ঘটনাটা ঘটলো, ঘটনাটা ঘটেছে দুপুরে 2-3টের দিকে হয়তো। আবু সাইদের ডেড বডিটা রংপুর মেডিকেলে কখন নিয়ে যাওয়া হলো? আবু সাইদের ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেখানে যে সময় লেখা হয়েছে সেটা হলো রাত 8:05, 8:05 PM। দুপুরের একটি ঘটনা এবং আবু সাইদকে হাসপাতালে নেওয়া হয়েছিল মৃত অবস্থায়। হি ওয়াজ ব্রড ডেড। এই মাঝখানের 5-6 ঘন্টা সময় কি ঘটেছিল? আমরা যদি এই প্রশ্নটার উত্তর খুঁজে পাই তাহলে আবু সাইদের হত্যাকাণ্ডের অনেক রহস্য কিন্তু মিটে যাবে। আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে নানামুখী আলোচনা চলছে। আমি আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্টটার একটা কপি পেয়েছি। রিপোর্টটা আপনাদের বোঝার স্বার্থে আমি একজন ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম এবং তিনি সেটি একদম স্পষ্ট করে আমাকে টাইপ করে পাঠিয়েছেন। তো এই রিপোর্টটা নিয়ে আমি একটু পর্যালোচনা করতে চাই। তার আগে আবু সাইদের বুকে যদি রাবার বুলেট লেগে থাকে এবং তিনি যদি রাবার বুলেটের আঘাতে মারা যান, তাহলে বুকের ভেতরে যে ফুসফুস, সেখানে যে রক্তনালী আছে, সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। কিন্তু আবু সাইদের ডেড বডির উপরে পোস্টমর্টেমে তার বুকের ভেতরে কোনো ধাতব বস্তু, কোনো গুলি, কোনো কিছু পাওয়া যায়নি। এটা নিয়ে কোনো বিতর্ক নাই। তার বুকের ভেতরে যে কোনো বুলেট বা মেটালিক কোনো কিছু ছিল না, এটা একদম ক্লিয়ার। গুলি লাগলে তার যে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, রক্তনালী, এগুলো যে ছিঁড়ে যাবে সেরকমও কোনো লক্ষণ ছিল না। বরং ছিল তার ফুসফুস কনজেস্টেড
এবং বলা হচ্ছে এই যে ফুসফুসে যে রক্ত প্রবাহ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, কনজেশন ছিল, এবং এটাকে বলা হচ্ছে যে অক্সিজেন প্রবাহ কমে যাওয়ার কারণে এই কনজেশনটা হয়েছিল, ডিউ টু হাইপক্সিয়া, ল্যাক অফ অক্সিজেন। তার মানে কি, যদি বুলেট ইঞ্জুরিতে ভেতরে ছেঁড়া বেড়া হয়ে যেত, ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, তাহলে আমরা যে চিত্রটি দেখতে পেতাম সেটি আমরা পাইনি। তার পরিবর্তে আমরা দেখেছি যে ফুসফুসে রক্ত প্রবাহ বেড়ে গেছে এবং সেখানে অক্সিজেন স্বাভাবিকভাবে আর ছিল না। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার পোস্টমর্টেম রিপোর্ট থেকে আমি আরো কিছু অংশ আমি একটু পড়ে শোনাবো এবং ব্যাখ্যা করব, আপনারা বিবেচনা করবেন। এটি বুঝবার জন্য একেবারে যে বিশেষজ্ঞ হতে হবে এমন কোনো কথা নয়, আর আমি খুব সিম্পলিফাই করার চেষ্টা করছি। যেমন বলা হচ্ছে যে one lacerated wound present at the left parietal occipital region of the scalp measuring about 3 inches by 1.5 inches with clotted blood was present। তার মানে যেটা বললাম যে মাথার বাম পাশের এই প্যারাইটাল অক্সিপিটাল রিজনে একটা 3 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ক্ষত পাওয়া গেছে যেখানে রক্ত জমাট বেঁধেছিল। সো এইটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। আর একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আমি আপনাদের একটু পড়ে শোনাই। স্মল হেমাটোমা প্রেজেন্ট at the lower part of right hypochondrium region measuring about 3 by 1.5 inches. Diffuse hematoma present at right inguinal region with upper part of right thigh। তার মানে স্মল হেমাটোমা হলো যে রক্তনালী যদি ছিঁড়ে যায় তাহলে সেখান থেকে রক্ত বেরিয়ে একটা কালেকশন হয়, জমাট বাঁধে। এটাকে বলে কালেকশন অফ ব্লাডস আউটসাইড দ্য ভেসেল। তার মানে আমি যদি এখানে ঘুষি মারি, ধরেন এখানে কোনো একটা রক্তনালী ঘুষি মেরে ফাটায় ফেললাম, তখন ওই রক্তটা বেরিয়ে বাইরে আশেপাশে ছড়ায় পড়বে এবং তখন ওখানে লাল জমাট বাঁধা দেখা যায়। তো এই স্মল হেমাটোমা পাওয়া গেছে লোয়ার পার্ট অফ রাইট হাইপোকন্ড্রিয়াম রিজন। রাইট হাইপোকন্ড্রিয়াম রিজনটা হলো আমাদের এই যে বুকের নিচের ডান পাশে, বুক আর পেটের যে আমি আপনাকে এই যে ছবিতে দেখাচ্ছি, হ্যাঁ, এখানে রক্তের ছোপ পাওয়া গেছে। আর পাওয়া গেছে ডান পাশে উরুর উপরের দিকে এই যে ইনগুইনাল রিজনটা দেখেন, এইখানে পাওয়া গেছে। ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস যে এইখানে রক্তের ছোপ পাওয়া গেছে, স্মল হেমাটোমা। আর এক নিচে পাওয়া গেছে ডিফিউজ হেমাটোমা, বেশ খানিক জায়গা জুড়ে। আর একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং দেখেন, অ্যান্টিমর্টেম ক্লট অ্যান্ড টিস্যু কনজেশন সিন অ্যাট দ্য অল ইনজুর্ড এরিয়া। অ্যান্টিমর্টেম মানে হলো যে মৃত্যুর আগে, পোস্টমর্টেম মানে মৃত্যুর পরে। এই জায়গাটা খেয়াল করেন, অ্যান্টিমর্টেম ক্লট ওয়াজ ফাউন্ড অ্যাট দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, মানে হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে পেটের মধ্যে, যে পেটের ভেতরে, পেটের মধ্যে যে গহ্বরটা, ক্যাভিটি মানে গহ্বর। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আপনার পেটের মধ্যে জমাট রক্ত পাওয়া গেছে, যে রক্তটা জমাট বেঁধেছে মৃত্যুর আগে। ওয়ার গাট স্ট্রাকচার ল্যাসারেটেড উইথ টিয়ারিং, মানে পেটের মধ্যে রক্ত জমাট বাঁধা পাওয়া গেছে, জমাটবদ্ধ রক্ত, এবং সেখানে পেটের মধ্যে যে নাড়ি বুড়ি থাকে, যে অন্ত্রনালী থাকে, সেটা ছিন্ন বিচ্ছিন্ন ছিল। দিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টিমর্টেম ক্লট অ্যান্ড টিস্যু কনজেশন ইন দ্য রাইট ফিমোরাল ভেসেলস, এটা হলো ডান উরুর কাছাকাছি একটা বড় রক্তনালী, ফিমোরাল ভেসেলস। এক্সট্রাভাসেশন সিন at all injured area। তার মানে কি, পেটের ভেতরে নাড়ি ভুড়িটা ছিল কিভাবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। এবং পোস্টমর্টেমে যে মতামত দেওয়া হয়েছে, ফ্রম অ্যাবভ ফাইন্ডিংস আই এম ইন ওপিনিয়ন দ্যাট দ্য কজ অফ ডেথ ওয়াজ ডিউ টু শক অ্যান্ড হেমারেজ। অতিরিক্ত রক্তক্ষরণ,
সেখান থেকে শকে গেছে পেশেন্ট এবং মারা গেছে। এখন প্রশ্ন হলো যে বুকে যদি গুলি লেগে থাকে সেই গুলির যে ইম্প্যাক্টটা লাংসে হবে, ফুসফুসে হবে, ফুসফুসের রক্তনালী ছিঁড়ে যাবে বা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হবে, সেটা আমরা দেখতে পাইনি। তার পরিবর্তে আমরা দেখলাম যে পেটের ভেতরে জমাট বেঁধেছে এবং পেটের রক্তনালী ছেঁড়া। ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার মধ্যে 4, 5, 6 ঘন্টা, এক্সাক্ট সময়টা আমি বলতে পারছি না, বাট ইট ইজ অ্যারাউন্ড 4, 5 or 6 hours। এই সময়টায় কি ঘটেছিল? কারা তার মাথার পেছনে আঘাত করেছিল ইট বা কোনো কিছু দিয়ে, যাতে তার মাথার পেছনে রক্তক্ষরণ হয়েছে? কিভাবে তার পেটের ভেতরের নালি ছিঁড়ে গেল এবং পেটের উরুত এইসব জায়গায় রক্ত জমাট বাঁধল? কেউ কি তাকে পিটিয়েছিল? রাস্তার থেকে নিয়ে যে হাসপাতালে আনার মাঝখানে তার উপরে নির্যাতন চালানো হয়েছিল? তাকে কি পিটিয়ে হত্যা করা হয়েছে? এই যে আন্দোলন, তখন যে অবস্থায়, জুলাই মাসে কিছু লাশ দরকার ছিল আন্দোলনকে পিকে নেওয়ার জন্য, তারই অংশ হিসেবে কি আবু সাইদকে পিটিয়ে হত্যা করে আন্দোলনটাকে আরো পিকে নিয়ে যাওয়া হয়েছিল? কারণ আপনারা নিশ্চয়ই মনে আছে যে আবু সাইদের মৃত্যুটা কিন্তু স্পার্ক করেছিল সারা দেশব্যাপী। এই প্রশ্নের উত্তরগুলো আমাদের দরকার। এই প্রশ্নের উত্তর না পেলে আমরা ঠিক জানবো না যে আবু সাইদ কিভাবে মারা গিয়েছিল এবং কারা তাকে হত্যা করা হয়েছিল। এখন আমি যে পোস্টমর্টেম রিপোর্ট থেকে আপনাদের একটা সাধারণ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করলাম, আপনারা এটা হয়তো অ্যাকসেপ্ট করবেন না। অনেকেই বলছেন যে এই পোস্টমর্টেম রিপোর্টটা ঠিক মতো লেখা হয়নি, ম্যানিপুলেট করা হয়েছে, ডাক্তারের উপর প্রেশার করা হয়েছে। তাহলে এটার সলিউশনটা কি? আমি একরকম বলবো, আমি পোস্টমর্টেম রিপোর্টে কথা বলবো, আপনি বললেন পোস্টমর্টেম রিপোর্ট মানি না। তাহলে এই জায়গাটায় আবু সাইদের মৃত্যু রহস্য খুঁজে পাওয়ার জন্য আমাদের আসলে কি করতে হবে? আমাদের এই যে জুলাই আগস্টের যে তথাকথিত ষড়যন্ত্র বা কেউ কেউ বলেন অভ্যুত্থান, এখানে অধিকাংশ মৃত্যুই রহস্যজনক। কিছু মৃত্যু হয়েছে পুলিশ হয়তো রাষ্ট্রীয় স্থাপনা রক্ষার জন্য বা উদ্ভূত পরিস্থিতিতে গুলি চালিয়েছে, মারা গেছে। কিন্তু কতজন এভাবে মারা গেছে আর কতটা মৃত্যু থার্ড পার্টির গুলিতে হয়েছে, সেই উত্তরগুলো আমাদের পেতে হবে। না হলে এই জুলাই আগস্ট নিয়ে এই নোংরা রাজনীতি চলতে থাকবে, প্রকৃত সত্য আমরা জানবো না। আবু সাইদের মৃত্যু রহস্য জানতে হলে আমাদের আবু সাইদের ডেড বডি আবার উঠিয়ে প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে। একটা নিরপেক্ষ এক্সপার্টস বোর্ড দিয়ে, তাহলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপার্ট দিয়ে একটা বোর্ড দিয়ে আবু সাইদের প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে। উই নিড টু নো, আবু সাইদের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করা দরকার। কিন্তু ডক্টর ইউনূসের অবৈধ সরকার ভুলেও এই পথে হাঁটেন না। তাদের একজন সাবেক ছাত্র সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যে কবর থেকে লাশ উঠিয়ে পোস্টমর্টেম করা যাবে না। তারা এটাকে একটা সেন্টিমেন্ট করতে যাচ্ছে। এই সেন্টিমেন্টের পেছনে যে রহস্যটা লুকিয়ে আছে, যে তারা খুব ভালো করেই জানে যে প্রকৃত পোস্টমর্টেমের রিপোর্ট যদি আমরা পাই, তাহলে ইট উইল বি প্রুভেন যে এই মৃত্যুগুলো কিভাবে ঘটেছে। এবং আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে সম্ভবত ঘটেনি, সেই সম্ভাবনা খুবই কম। বরং আবু সাইদের মৃত্যু অন্যভাবে ঘটেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর পক্ষে প্রমাণাদি অনেক বেশি। সুতরাং আমি, যেহেতু আবু সাইদের মৃত্যুটা আমাকে খুব ভাবায়, এই 16ই জুলাই তারিখটাও আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন আমার জন্মদিন। তো আবু সাইদের মৃত্যু নিয়ে আমি একটা ওপেন চ্যালেঞ্জ রেখে গেলাম ডক্টর ইউনূসের সরকারের কাছে। যদি সাহস থাকে, একটা নিরপেক্ষ বোর্ড গঠন করে এক্সপার্ট দিয়ে তার পোস্টমর্টেমটি আবার করুন। যদি সেটি না করেন, তাহলে আমরা ধরেই নেব আবু সাইদের মৃত্যুর মধ্যে কিন্তু আছে, এবং আবু সাইদের মৃত্যুর ভেতরে যে রহস্য আছে সেটি আপনারা চান না উদ্ঘাটন করতে। আরেকটু স্পষ্ট করে বলি, অত্যন্ত পরিকল্পিতভাবে আবু সাইদকে হত্যা করা হয়েছিল।
তাকে হত্যা করেছিল তার এই আন্দোলনের সহযোদ্ধারা। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, পুলিশের গুলিতে নয়। আবু সাইদকে হত্যা করা হয়েছিল পিটিয়ে, ষড়যন্ত্রের অংশ হিসেবে। এই প্রশ্নটির উত্তর আমাদের তাই খুব জানা দরকার, আবু সাইদকে হত্যা করেছিল কারা। বিএফআইইউ এটা একটা সংস্থা, সোজা বাংলায় বললে যে অর্থ চোরা কারবারি বা অর্থ নিয়ে দুই নাম্বারি দুর্নীতি অথবা অ্যাবনর্মাল অর্থ লেনদেন টেনদেন এইসবের জন্য বাংলাদেশের একটা অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা আছে। পুলিশের যেরকম গোয়েন্দা সংস্থা ডিবি, সেনাবাহিনী সংক্রান্ত আছে, জিএফআই, এনএসআই, এসবি আছে, এই টাইপের টাকা পয়সার যারা গড়বড় করে তাদেরকে ধরার জন্য এই সংস্থাটি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কাজ করে এবং এরা একটা তালিকা করে। এই তালিকায় এবার ডক্টর ইউনূসের নাম, সন্দেহজনক লেনদেনে ডক্টর ইউনূসের নাম, যা বললেন বিএফআইইউ এর প্রধান, যা বলেছেন সেটা আপনারা শুনবেন। বেচারা একটু বিব্রত, তিনি আসলে ওভাবে বলেছেন বলেও বলা যায় না, তার হয়ে আরেকজন বলেছেন এবং একটু ভেবাচাকা খেয়েছেন, বিব্রত হয়েছেন কিনা মানে সঠিক একটা ব্যাখ্যা। তাই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে ওনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশে কত টাকা, এটা জানা বোঝার আমাদের এখন সামর্থ্য নাই। আর অতীতে টাকা তো নিশ্চয়ই ওনার আছে, উনি একজন সফল অর্থনীতিবিদ, অর্থনীতির মানুষের অর্থ থাকাটাই স্বাভাবিক। আর তার উপরে তিনি গ্রামীণ ব্যাংক নামে একটা প্রতিষ্ঠানের একেবারে সর্বেসর্বা এটা সৃষ্টি তিনি করেছেন। তিনি নোবেল প্রাইজ যেটা পেয়েছেন, নোবেলের পয়সা, সেটা দিয়ে তিনি কি করেছেন আমরা জানি না, হয়তো নিশ্চয়ই গোপনে কোনো জায়গায় তিনি দাতব্য দিয়েছেন। যারা দাতা মানুষ বড় মানের তারা এটা প্রকাশ করেন না। আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস তাই হয়তো করেছেন যে পৃথিবীর অনেক অনেক বিখ্যাত লোবেনের যে পয়সাটা পান এটা কিন্তু অনেক টাকা, সেই টাকাটা তারা দাতব্য কাজে, সমাজ সেবা, মানবিক কাজে ব্যবহার করেন। এবং ডক্টর ইউনূস যেহেতু শান্তিতে নোবেলজয়ী মানবিক মানুষ, তিনিও নিশ্চয়ই সেরকম একটা করেছেন। তো পয়সায় তার কমতি থাকার তো কথা না, 2-4 পয়সা কেন থাকবে, কোটি কোটি টাকা। এবং তার গ্রামীণ ব্যাংক ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে, তাকেও বলা হয় যে উনি নাকি নিজে বলেছেন তিনি খুব তুখুর ডিল করতে পারেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিল করতে চান। কিন্তু এই যে সন্দেহজনক লেনদেনে ইউনূসের নাম, প্রশ্নবোধক, বিডি নিউজ 24 খবরটা আছে, যা বললেন বিএফআইইউর প্রধান অবশ্য বিব্রতকর অবস্থায় পড়েছেন। তিনিও আর শেষ পর্যন্ত বলেননি, তার হয়ে একজন বলেছেন, যা বলেছেন এটা একটা ভেবাচাকা মাত্রা কথাবার্তা। চলেন একটু খবরটা পড়ি। খবরটা হচ্ছে এরকম যে সন্দেহজনক লেনদেনে নাম এলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানে বিএফআইইউ যে কারো হিসাব এমনকি রাষ্ট্রপ্রধানেরও তাদের প্রতিবেদন থেকে বাদ দেয় না বলে দাবি করেছে সংস্থাটির প্রধান। কি বলেছে? বিএফআইইউর সন্দেহজনক লেনদেনের তালিকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হিসাব অন্তর্ভুক্ত থাকা বিষয়ক এক প্রশ্নে এ কথা বলেন আর্থিক খাতের গোয়েন্দা হিসেবে পরিচিত সংস্থাটির প্রধান এএফএম শহীদুল ইসলাম। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার সংস্থাটির 2023-24 অর্থ বছরের প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বক্তব্য রাখেন। তখন একজন প্রতিবেদক সাংবাদিক প্রশ্ন করেন, সাংবাদিকটা খুব দুষ্ট, আপনারা প্রায় 17,345টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছেন, মানে এই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স যারা তারা শনাক্ত করেছে 2023-24 অর্থ বছরের প্রতিবেদন দিয়েছেন। মানে এর আগের টার্মে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার আগে 2023 এবং 24-এর জুন অর্থ বছর ধরা হয় সে পর্যন্ত আপনার প্রতিবেদন দিচ্ছে। আমরা তখন শুনেছি অর্থ পাচারের সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টা জড়িত, ওই সময়কার সরকার এগুলো বারবার বলতো। তাই এই সন্দেহজনক লেনদেনের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টার হিসাবটা অন্তর্ভুক্ত কিনা, মানে বিএফআইইউ যেই 17,345টা সন্দেহজনক লেনদেনের তালিকা দিয়েছে সেখানে ডক্টর ইউনূসের নামটা, হিসাবটা অন্তর্ভুক্ত আছে কিনা। সংবাদ সম্মেলনে গভর্নরের পাশে বসে থাকা বিএফআইইউর প্রধান শাহিনুল এই প্রশ্নের জবাব দেন। প্রশ্নের জবাবটা একটু একদম ওয়ার্ড টু ওয়ার্ড পত্রিকা তুলে ধরেছে। সেখানে বলা হচ্ছে, তিনি বলেন যে আমরা এই প্রতিবেদন গত বছরের 23-24 করেছি, তখন তো তিনি মানে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ছিলেন না। এটা যদি আমাদের নিয়মের মধ্যে থাকে যে রাষ্ট্রপ্রধানকে নিয়েও আমরা করব, এটা তো যাবে না, এ কথা তো নাই কোথাও, মানে রাষ্ট্রপ্রধান নিয়ে নাম দেয়া যাবে না, এটা কোথাও নাই। এটা তো আছেই যে কাউকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন করব।
প্রধান উপদেষ্টার কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে, একটু বিব্রতকর। আচ্ছা, এরপর বিএফআইইউ প্রধান এ বিষয়ে আর কিছু বলেননি। তিনি ওই প্রতিবেদকের শনাক্ত হওয়া সন্দেহজনক লেনদেনের মোট আর্থিক অঙ্কও বলেননি। মানে ওই যে 17,000 কতগুলা অ্যাকাউন্টে কত সন্দেহজনক লেনদেন, এই টোটাল অ্যামাউন্টটা বলে নেই। আচ্ছা, এরপরে কিছু স্ট্যাটিস্টিক আছে, এই স্ট্যাটিস্টিক্স গুলোতে আমরা না যাই। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে, তবে এসব অর্থ ফেরানো সময় সাপেক্ষ ব্যাপার। খুব ঢুল দিয়েছেন, ঢুল পিটিয়েছিলেন এই সরকার আসার পরে। যেভাবে হোক বিদেশের অর্থ আনাবে, এই অর্থ কি করা হবে সেটাও বলেছে। দেশের উন্নয়নে খরচ হবে, গরিবদের মধ্যে নেওয়া হবে, অনেকটা কমিউনিস্ট ভাবসাব, যে ধনীর ধন কেড়ে এনে গরিবের মধ্যে বিতরণ করে দেওয়া হবে, এরকম খুব বলেছেন। এটা করতে হলে এই যে সময় সাপেক্ষ, ওনাদের 5-10 বছর ক্ষমতায় থাকতে হবে, এইসব পদে থাকতে হবে। আচ্ছা, সেটা ভিন্ন প্রসঙ্গ। ডক্টর মোহাম্মদ ইউনূস তার সন্দেহজনক লেনদেনের দিকে এমনিতে পাবলিক পারসেপশন যদি বলেন, সেরকম কোনো অভিযোগ বা মানুষের মধ্যে সেই ধরনের একটা বিষয় কখনো প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগ সরকার তাকে সাংঘাতিকরকম হেনস্থা করতে চেয়েছে, ঠিক আছে। তবে মানুষ ওই যে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ডে যেভাবে দেখেছে, কর্মকাণ্ডকে ফিল্ড লেভেলে বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি মানুষ যেভাবে দেখে, সেই জায়গায় কোথায় যেন একটা অস্বস্তি থেকেই যায় না। শোনেন, পত্রপত্রিকা, ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ করার আগে আমরা অসংখ্য আলোচনায় বলেছি আপনাদেরকে যে এই সরকার মানবাধিকারের 14টা 12টা বহু আগেই বাজিয়েছে। তারা চোখ বন্ধ করে শুধু তাদের নিজেদের এজেন্ডাগুলো দেখেছে। এখনো যেরকম ডক্টর ইউনূস বলছে না যে নির্বাচন 5 বছরের, গণভোট 100 বছরের, কি স্বপ্ন। মানে তার ভেতরকার কোনো একটা ধান্দা এখানে আছে। তিনি কি আবার আরেকটা টেলিনর, আবার আরেকটা গ্রামীণ ফোন, গ্রামীণ টেলিকম, কি স্বপ্ন দেখছেন এর মধ্যে? অন্তত সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ, আর ডক্টর ইউনূসের অন্তর্যামী, ডক্টর ইউনূসের অন্তর ছাড়া আর কেউ বোধহয় জানে না, তারা সরাসরি লোক বোধহয় জানে না। 5 বছরের জন্য একটা সরকার, কিন্তু ওই সরকার 100 বছরের বাংলাদেশের ইতিহাস, 200 বছরের ইতিহাসে একটা অবদান রাখবে। শেখ হাসিনার 15 বছরের ইতিহাস, ভালো যেটা হয়েছে ভালো, মন্দ যেটা হয়েছে মন্দ, কিন্তু আগামী 100 বছর 200 বছর এটার এফেক্ট থাকবে, ভালোটার এফেক্ট থাকবে, মন্দটার এফেক্ট থাকবে। আগামী 5 বছরের জন্য যদি বাংলাদেশে একটা খারাপ সরকার আসে, 100 বছর সেটা প্রভাব পড়বে না? আর আগামী 5 বছরের জন্য যদি একটা ভালো সরকার আসে, সেটারও তো প্রভাব পড়বে। ডক্টর ইউনূস সেটাকে পাশ কাটিয়ে গেলেন, পাশ কাটিয়ে গিয়ে বললেন যে গণভোটটাই মেন। মানে মূলত হচ্ছে তাদের এখন যেভাবেই হোক জাতীয় নির্বাচনটারে একটা কিছু, গণভোটটা হইলে তাদের আরো দীর্ঘমেয়াদী 100 বছরের এজেন্ডা পাস হয়। আচ্ছা, এই যখন সিচুয়েশন, আমরা তো শুরু থেকে বলছি যে এই সরকারকে নিয়ে আসার কোন জায়গা ছিল না। একদম শুরু থেকে মুক্তিযোদ্ধাদের অবমাননা, সেই নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে ফেলা, কবর থেকে তুলে, অথবা আর যা যা ঘটেছে প্রতিটা জায়গায় তো আমরা বলেছি যেগুলো মানবাধিকারের চিহ্ন বহন করে না। সাধারণ মানুষের কোনো ধরনের মানবাধিকারের স্পেস, এই একটা তো শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী, এবং এখানে আমি বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর মানুষের যত ক্ষোভ আক্ষেপ থাকুক, এই মব কালচার যখন সেনাবাহিনীর স্ট্রিক হয়েছে, তারপর কিছুটা মানুষ স্বস্তি পেয়েছে। আর নাহলে এই সমন্বয়করা, বৈষম্য বিরোধীরা যেই জায়গায় উঠেছিল, তাদেরকে যেভাবে কাঁধে তোলা হয়েছিল এই বানরদেরকে, এরা সাধারণ মানুষকেও শান্তি দিচ্ছিল না। এলাকায় পাড়ার বিত্তশালী সচ্ছল মানুষগুলোকে তাদের ঘরে গিয়ে হানা দেওয়া শুরু করেছিল। তো এই যখন সিচুয়েশন, তখন থেকে আমরা ভেঙে ভেঙে বলেছি সরকার কি করছে। এই খুলনার, সেদিনও আমি একটা ছোট কন্টেন্ট করেছি, আপনারা কেউ কেউ হয়তো দেখেছে, যে খুলনার একটা নদীকে এখন বলা যেতে পারে এটা খুনের নদী, এরকম সিচুয়েশন। কারণ ওখানে অজ্ঞাতনামা সমস্ত লাশ পাওয়া যাচ্ছে। তখন পত্রপত্রিকা যখন এইসব নিউজ করে যে বাংলাদেশে গত 1.5 বছরে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে গুম খুনের অভিযোগ খুব একটা শোনা না গেলেও মানবাধিকার সংগঠন ও সংস্থাগুলোর কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যা বেড়ে যাওয়া, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু, আর মব সন্ত্রাস। কারা হেফাজতে মৃত্যু নিয়েও আমরা সেদিন আলোচনা করেছি, এবং খুব অ্যাবনর্মালি আওয়ামী লীগের লোকজন মারা যাচ্ছে। তাদের অভিযোগ, এই সময়ে মব সন্ত্রাসের মাধ্যমে দেশ জুড়ে মাজার, দরগা ও বাউলদের উপর অব্যাহত হামলা ও নিপীড়নের মতো ঘটনা ক্রমাগত বাড়লেও এর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ খুব একটা চোখে পড়েনি। এই সরকার, আমরা যখনই সমালোচনা করছি, যখন বাউলের উপর আক্রমণ, যখন লালনের উপর আক্রমণ, যখন মাজারের উপর আক্রমণ, যখন বসন্ত উৎসব, বৈশাখী উৎসবের আক্রমণ, যখন মন্দিরের আক্রমণ, আমরা যখন বলি, সরকার মনে করে এদের বোধহয় কোনো রাজনৈতিক যোগাযোগ আছে, এদের সাথে এদের বোধহয় কোনো রাজনৈতিক এজেন্ডা আছে। কিন্তু আমরা যে সত্য এবং ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কথাটা তুলে ধরি, এটা গুরুত্বই দেয় না।
তারা তখন আরো বরঞ্চ সাপোর্ট দেয়, ওরে এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো তো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। যাক, এখন ইন্টারন্যাশনাল মিডিয়া, পত্র পত্রিকা তারা এগুলো তুলে ধরছে, জানি না সরকারের টনক নড়বে কিনা। দুইটা অদ্ভুত পদত্যাগ দেখলাম দর্শক। মানে আমার সাংবাদিকতা জীবনে যেটা দেখি, যে কেউ যদি পদত্যাগ করেন, কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী পদত্যাগ করার পর যখন নাকি প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করে, সাথে সাথে সেটা কার্যকর হয়ে যায়, এটা আর মানে বাকি থাকে না। কিন্তু এক অদ্ভুত পদত্যাগ হইল, যেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন, যা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আচ্ছা, এটা হয় কোনোদিন? এই পদত্যাগের সঙ্গে এই তফসিল ঘোষণার কি সম্পর্ক আছে? মানে নির্বাচনের সাথে সম্পর্ক যুক্ত কেন? আমি আজকে পদত্যাগ করছি, আমি গ্রহণ করছি, বারে এটা কার্যকর হয়ে গেল, এটাই তো হয়েছে। কিন্তু এটা কি এমন হয় যে ধরেন তফসিল কোনো কারণে কালকে হলো না, তফসিল মনে করেন নির্বাচন কমিশন কালকে সকালবেলায় সিদ্ধান্ত নিল যে না, আমরা আরো 2 দিন পরে তফসিলটা ঘোষণা করব, তাহলে কি ওই 2 দিন পরে যখন কি তফসিল ঘোষণা হবে তখন এটা কার্যকর হবে? তার মানে তফসিল কি ঘোষণা নাও হইতে পারে শেষ মুহূর্তে? তফসিল ঘোষণা হইলে পদত্যাগ হবে, আর ঘোষণা না হইলে পদত্যাগ হবে না। ভাইরে, কোথায় আমরা আছি? কোন দুনিয়াতে আমরা বসবাস করতেছি? চিন্তা করেন। আজব আজব নিয়ম বানাইতেছে, যেভাবে পারে সেইভাবে। এটা কেমনে, কোন রীতি? আপনারা বলেন, যারা মানে ধরেন অভিজ্ঞ মানুষ, রাজনীতির সাথে, সাংবাদিকতার সাথে, আইন কানুনের সাথে, এইটা হয় কোনোদিন? তফসিলের সাথে পদত্যাগের কি সম্পর্ক? পদত্যাগ তো পদত্যাগই, যে হয় প্রধান উপদেষ্টা বলছে যে বাবা তোমরা পদত্যাগ করো, তো তারা পদত্যাগ করছে, সেটা কার্যকর হয়ে যাবে। সেটার জন্য তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এটা কি ধরনের তফসিল? যদি ধরেন কোনো কারণে কালকে এমন একটা পরিস্থিতি হলো যে না, আরো 2 মাস নির্বাচন চিন্তা পরে করতেছে, সুতরাং আরো সময় আছে, তাহলে চলতে থাকবে। ওনারা বলছেন যে নির্বাচন করবে, বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাহলে নির্বাচন করবে মানে তো এটা তো পার্ট অফ পলিটিক্স। অন্য কোন উপদেষ্টা বলছে, মানে মাহফুজ আলমের বাইরে আমি বলছি, যেমনি তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যেমন, তারাও তেমন ভাবে অ্যাক্ট করতেছে, তাদের মধ্যে কোনো রাজনীতির নাই। ভেতরে ভেতরে কি আছে জানি না, কিন্তু ওনাদেরটা তো অনেকটা প্রকাশ্য। তো সেইটার ব্যাপারে অনেক আগেই পদত্যাগ করলে ভালো হতো, বিতর্ক ছাড়া একটা অন্তর্বর্তী সরকার থাকতো। তারা যদি রাজনীতিতে অংশ না নিত, অর্থাৎ এনসিপির সাথে যদি সম্পর্কিত না হতো, তাহলে আসলে এটা কোনো আলোচনার বিষয় থাকতো না। অন্য 10 জন উপদেষ্টার মতন তারাও তেমন হতো। কিন্তু তারা তো সবাই জানে, এটা প্রকাশ্য বিষয় যে তারা পার্ট অফ এনসিপি। এখন তাদের সাথে বনিবনা হয়নি। কেউ কেউ বলছেন যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া নাকি গণ অধিকার পরিষদে যাবে, যেতে পারে। মাহফুজ আলম আরেক দিকে যাবে, কিন্তু যাবে তো। কিন্তু তার জন্য পদত্যাগটা আটকে যাবে কেন? তফসিলের জন্য পদত্যাগ আটকে যাবে কেন? মানে তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে কেন? আমি এই আইনটা কোথায় আছে? সংবিধানে কোথাও বলা আছে? বা সরকার পরিচালনার যে কার্যবিধি আছে, সেই কার্যবিধির মধ্যে কোথাও আছে? এটা নাই তো। এটা বলে দিল। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া নিজেও প্রেস কনফারেন্স করলো, মানে বিশাল একটা বয়ান দিল উন্নয়নের, সেটা নিয়ে একটা লাইনও কেউ রিপোর্ট করেনি। শুনতে চাচ্ছিল যে তিনি হয়তো বলবেন যে আমি কাজ করছি, এখন আমি নির্বাচন করব, সেই কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, পদত্যাগের বিষয়টি কার্যকর করবেন প্রধান উপদেষ্টা, আমি যে ওনার কাছে পদত্যাগপত্র পেশ করব। সিম্পল কথা। এটাকে এত জটিলতা, এত কারুকার্য করা যে পদত্যাগের বিষয়টি সিদ্ধান্ত নেবেন সরকার, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না বা জানাতে পারতেছি না। এদিকে শুনলাম কূটনৈতিক পাসপোর্ট জমা দিছে, আবার নাকি আয় ব্যয়ের হিসাবও জমা দিছে। মানে এত নাটক। এবং তারপরে যে প্রেস সচিব
বললেন যেভাবে যে তিনি গ্রহণ করেছেন এবং তফসিল ঘোষণার সাথে সাথে ইয়েস, তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি দায়িত্বে থাকবো। এটা হইল তাদের যে গণঅভ্যুত্থানের দুইজন নেতা, তো তাদের প্রতি এমনিতেই একটা সবারই সিম্প্যাথি আছে, তাদের অবদান কেউ তো অস্বীকার করবে না, কিন্তু এই সব কার্যক্রমের মধ্য দিয়ে বিতর্ক তৈরি হয়, প্রশ্ন ওঠে। এই জন্যই এই কন্টেন্টটাও আনলাম, এই কারণে এগুলি খারাপ উদাহরণ তৈরি হচ্ছে।